গ্রামের বাড়ি থেকে আজকে হাঁসের ডিম পাঠিয়েছিল। তো ডিম যতবারই পাঠানো হয় ততবারই হচ্ছে একটা ব্যাগে করে হচ্ছে ধানের যেই উপরের পলেপ থাকে, যেটাকে আমরা তুষ বা কুড়া বলি। অন্য কোন জেলায় কি বলেন অবশ্যই জানাবেন। আমি যেহেতু আমাদের ছোটোবেলা থেকে এই নামটা শুনে এসেছি, ধানের তুষ বা কুড়া, তো সেই নামটাই আমি ইউজ করলাম। তো ডিমগুলো হচ্ছে এক এক করে বের করে নেওয়া হচ্ছে, আর এখানে হচ্ছে 1 থেকে 200 ডিম পাঠানো হয়েছে। প্রতিবারই বাসায় যখন ডিম পাঠাই একদম যাতে 15-20 দিন যায় এভাবে ডিমগুলো পাঠানো হয়। আর গ্রামের বাড়িতে হাঁসের ডিম অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা গ্রামের বাড়িতে থাকেন বা গ্রামের একটা পরিবেশে আপনাদের একটা ছোট্ট একটা বাড়ি আছে, ছোট্ট একটা কুঠির আছে, তারাই অন্তত বলতে পারবেন যাদের ফ্যামিলিতে বা পরিবারে হাঁস লালন পালন করে বা এলাকাতে হাঁসের বিচরণ আছে, তো তারাই হয়তোবা একদম অল্প দামে হাঁসের ডিম কিনে বা ঢাকায় যারা থাকেন তাদের জন্য পাঠাতে পারেন। আমি বলতে চাচ্ছিলাম মেন কথা যে গ্রামে যাদের একটা বাড়ি আছে তারা অনেক সৌভাগ্যবান, যে ঢাকায় যারা স্থায়ী আছেন তারাও সৌভাগ্যবান, যার অবস্থানে সবাই সৌভাগ্যবান। কিন্তু আমার কাছে মনে হয় যেমন আমরা একদম ফরমালিন মুক্ত অনেক খাবারে দেশ থেকে বা গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়, আমরা যারা শহর কেন্দ্রিক আছি তাদের জন্য। তো ডিম পাঠানোর যেই সিস্টেমটা, সেই সিস্টেমটা দেখলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি আগে থেকেই এই সিস্টেমটার প্রতি অনেক অকাল্পনিক তথ্য থাকতো যে কেন এইভাবে ডিম পাঠানো হয়। আসলে যেভাবে ডিমগুলো গ্রাম থেকে পাঠিয়েছে, যে কেউ দেখলে প্রথম অবাক হবে এভাবে দেওয়া হচ্ছে কেন। যারা একদম ঢাকা কেন্দ্রিক জাস্ট কক্সেটে করে ডিম নিয়ে আসেন বাসায়, বা একটা পলিথিনে করে ডিম নিয়ে আসেন, বা গ্রামের বাড়ি থেকে যারা ডিম আনেন তারা কিভাবে আনেন, যারা গ্রামে থাকেন তারা কি সবাই এভাবে ডিম আনা হয় নাকি শুধু আমরা এই সিস্টেমটা অবলম্বন করতেছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার জাস্ট জানা, সকলের সাথে শেয়ার করা, যে যারা যারা বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন, যারা কোথাও ডিম নিয়ে যান অনেক দূরে, তখন কি এভাবেই নিয়ে যান নাকি অন্য কোনো সিস্টেমেও ডিম নেওয়ার যে অপশন আছে। তো এই তো ডিমগুলো বের করতেছে। ওই যে বললাম আমাদের বাসার জন্য, যেহেতু আমাদের ছোট্ট একটা গ্রামের বাড়ি আছে, তো সেই বাড়ি থেকে বা সেখানের আশপাশ থেকে ডিম সংগ্রহ করে যখন আমাদের জন্য পাঠানো হয় তখন এভাবে পাঠানো হয়। তাতে করে ডিম ভাঙে না, একদম ভালো থাকে। যদিও 100-200 ডিমের মধ্যে বা 1-150 ডিমের মধ্যে বা 100 ডিমের মধ্যে 2 থেকে 1টা ভাঙে, বাট প্রায় ডিম আমার বাসায় যখনই আনা হয় একদম ভাঙ্গাই হয় না বা ভাঙ্গা থাকে না, একদম সেফলি আনা হয়। তো এদিকে হচ্ছে ডিমগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম, ওদিকে হচ্ছে লোট্টা মাছ ভিজিয়েছি দুপুরের জন্য রান্না করার জন্য, একটু মাংস ভিজিয়ে রেখেছি। মাংসগুলো ভেজার পর হচ্ছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন, বা মাংসের মাঝে যে ময়লাগুলো থাকে বা কাটার সময় ময়লা থাকে, মাংসে যে ময়লাগুলো থাকে এগুলো ফেলে টেলে দিয়ে মাংসটুকুকে ফ্রেশ করে আমরা কেটে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ডিমগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। দেন যখন গ্রামের বাড়ি থেকে ডিম পাঠানো হয় সেখানেও একবার ধোয়া হয়, আবার যখন এগুলোকে পরিষ্কার করে শুকনো করে আবার হচ্ছে সংরক্ষণ করে আমাদের জন্য যখন পাঠাই, যে ধানের যে পলেপটার মধ্যে ওখানে ময়লা টয়লা থাকে, সেই জন্য হচ্ছে আবার একবার ফ্রেশ করে ধুয়ে আমি আমার বাসায় দেন হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিই। এই তো ডিমগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে পাতিলে নেওয়া হয়েছে। ওইদিকে হচ্ছে সকালের জন্য রান্নাবান্না যাই কিছুই ছিল না কেন সব কিছু আস্তে আস্তে টেবিলে সার্ভ করতেছি। কেউ নাস্তা খাচ্ছে, কেউ চা খাচ্ছে, আবার কেউ হচ্ছে বসে আছে কিছুক্ষণ পরে খাবে। আর এদিকে হচ্ছে আমি দুপুরের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। যেহেতু মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে, এখন হচ্ছে জাস্ট পানিতে ভালো করে ধুয়ে মাংসের যেই রক্তটা এটাকে ভালোভাবে, আর আরেকটা কথা শেয়ার করি, কিন্তু গরুর মাংস না, মহিষের মাংস ছিল। তো মহিষের মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, যেহেতু মহিষের মাংসে একটু ব্লাড বেশি থাকে সেই ক্ষেত্রে রক্তটা যেন একদম ভালোভাবে ফ্রেশভাবে চলে যায়, সেজন্য হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে সকালের জন্য যা যা ছিল একটু একটু করে আমি ভিডিওতে শেয়ার করেছি। আর দুপুরের জন্য রান্নার জন্য সকল প্রস্তুতি নিচ্ছি, যেহেতু মাংস ভিজিয়েছি বা মাংসটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তাও দেখিয়েছিলাম। আর সব সময় একটা কথা বলি, যেই রান্নাঘরে থাকেন না কেন, রান্নার দায়িত্বে থাকেন না কেন, যে রান্না করবেন মনে করেন সে অবশ্যই হেল্পিং হ্যান্ড থাকুক না থাকুক সব কিছু হাতের কাছে নিয়ে তারপরে হচ্ছে রান্নার স্টার্ট করবেন, তাহলে যে কোনো অনেক বেশি রান্নাও আপনি তাড়াতাড়ি করতে পারবেন। লোট্টা মাছগুলো বড় বড় ছিল, লম্বাটে আমি এটাকে একটু ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। এখন হচ্ছে রান্নার ফালা। 10:30 বাজার পরে আমি রান্নাঘরের সকল প্রস্তুতি কমপ্লিট করার চেষ্টা করি, কারণ 10:30টার পর থেকে যদি রান্নাটা স্টার্ট করতে পারি, মাঝে মাঝে 11টাও বেজে যায় একটু গোছাতে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা করা যায়। চিংড়ি মাছও এনেছিল গ্রাম থেকে, তো চিংড়ি মাছগুলো একদম তাজা। আমি সব চিংড়ি মাছ হচ্ছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে দেন হচ্ছে একটা পাতিলে করে রেখে দিয়েছি ফ্রিজে। অল্প কিছু সংখ্যক
চিংড়ি মাছ নিয়েছি জাস্ট লোট্টা মাছের সাথে ইউজ করার জন্য। মাংসটা বসিয়ে দিয়েছি, হচ্ছে লোট্টা মাছটা বসাচ্ছি। লোট্টা মাছ কিন্তু একদম স্বাদের একটা মাছ। যারা দক্ষিণাঞ্চলে আছেন, চিটাগং বা নোয়াখালী, বরিশাল, এই ডিস্ট্রিক্টের মানুষগুলো কিন্তু এই মাছটাকে অনেক রকমের রান্না করতে পছন্দ করে, ভুনা করতে পছন্দ করে। তো লোট্টা মাছটাকে যেহেতু আমি ওভাবে করিনি, একদম মশলা কষিয়ে দেন হচ্ছে চিংড়ি মাছটাকে সাথে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হলো তখন হচ্ছে লোট্টা মাছটাকে সিদ্ধ করে ভাপ দিয়ে হচ্ছে আমি লোট্টা মাছটাকে গুছিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে লোট্টা মাছটাকে কাঁচামরিচ বা বোম্বাই মরিচ দিয়ে যদি ভুনা করেন সবচেয়ে বেস্ট, কারণ এটার সাথে লাল মরিচ দিলে লোট্টা মাছের স্বাদটা একদম বাজে হয়ে যাবে আর খাওয়ার কোনো রুচি থাকবে না আপনার। এটা আমার একটা ধারণা থেকে বলা, যে আমার মা কখনো লোট্টা মাছে লাল মরিচ দিতেন না, মানে গুঁড়ি মরিচটা। উনি সবসময় কাঁচামরিচ না থাকলে বোম্বাই মরিচ তো মাস্ট। তো এদিকে হচ্ছে দুপুরের যে রান্নাগুলো করছি, পাশাপাশি ফ্রিজটাকে পরিষ্কার করাচ্ছি। ফ্রিজে একদম মাছ কমে এসেছে, তাই ফ্রিজ থেকে সব কিছু একটা বালতিতে নিয়ে ফ্রিজের যে আশপাশ বা সব কিছু ফ্রিজের লাইনটা অফ করে ফ্রিজটা পরিষ্কার করতে দিয়েছি। আর যে মহিষের মাংসটা আমি একবারে বলেছি, মহিষের মাংসে অনেক ব্লাড থাকে, একটু যদি সুন্দর করে ভালোভাবে ধোয়া যায় সেক্ষেত্রে হয় কি মহিষের মাংসটা গরুর মাংসর চেয়ে সুন্দর রং ধারণ করে এবং রান্না করলেও ভালো লাগে, মানে এক কথায় অসাধারণ। তো এই তো গরুর মাংস না, মহিষের মাংস রান্না করছি, দেখতে মনে হচ্ছে গরুর মাংস এবং রংটা অনেক সুন্দর হয়েছে জাস্ট ধোয়ার কারণে। অনেক সময় অনেকে মহিষের মাংস একটু গরম পানি দিয়ে ধুয়ে নেন, কিন্তু আমি মাঝে মাঝে গরম পানি দিয়ে ধুই না, মাঝে মাঝে হচ্ছে একদম ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে রক্তটা বের করে দেন হচ্ছে যে গরুর মাংসর মতো করে মহিষের মাংসটা রান্না করি। গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যাতে স্মেলটা সুন্দর থাকে, সেই জন্য মশলাটাকে ভালোভাবে কষানোর পরে কিন্তু আমি মাংসটাকে ইচ্ছে মতে কষিয়ে দেন হচ্ছে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা এটা মাংস সিদ্ধর উপর নির্ভর করে, কম বেশি যতটুকু পানি দেওয়া যায় প্রথমে একটু দিয়েছি, যদিও সিদ্ধ না হয় তাহলে আবার একবার দিব। তবে চুলার আঁচটা কমিয়ে দিলে মাংস, যে কোনো মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। লোট্টা মাছটাকে একদম চুলার অল্প আছে হাতল দিয়ে নাড়তে নাড়তে পানিটা একদম শুকিয়ে ফেলেছি। ধনিয়া পাতা আর হচ্ছে বোম্বাই মরিচ দিয়েছিলাম। তো দুটোর উপকরণ হচ্ছে বোম্বাই মরিচটার স্বাদটা দ্বিগুণ করে দেয়, সেটা হচ্ছে কাঁচামরিচ, বোম্বাই মরিচ, নয়তো হচ্ছে ধনিয়া পাতা। এই তিনটা জিনিস না থাকলে কিন্তু লোট্টা মাছের স্বাদটা একদম মানে ধুলে মিশে যাবে। তো একটু লোট্টা মাছ প্রিয় যারা লোট্টা মাছ খেতে পছন্দ করেন, যারা লোট্টা মাছ ভালোভাবে চিনেন বা খেতে লাইক করেন, তাদের জন্য লোট্টা মাছ দেখে হয়তো বা আজকে লোভনীয় একটা খাবার মনে হবে। কারণ গরু মাংস, মহিষের মাংস, যে কোনো মাংস আমাদের বাঙালিদের জন্য একটা কমন একটা খাবার। আর কিছু কিছু সামুদ্রিক মাছ হচ্ছে যেগুলো আমরা খুব মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। যেমন শীতের সিজনে লোট্টা মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়, যে লোট্টা মাছগুলো শীতের সিজনে পাওয়া যায় সেই লোট্টা মাছগুলো হচ্ছে সবচেয়ে স্বাদের। আর এখন আমি যেগুলো করতেছি, ভুনা করতেছি, এগুলো সামুদ্রিক, বাট হচ্ছে ততটা স্বাদের না হলেও চেষ্টা করি রান্নার সিস্টেমের মাধ্যমে যেন লোট্টা মাছটার স্বাদ অন্তত আমরা শীতের সিজনে যে লোট্টা মাছের স্বাদটা পাই ওই ধরনের একটা স্বাদ ফিরে আসে। এক এক জেলার রান্নার ধরন এক এক রকম, সেই জন্য আমার সাথে হয়তো কারো মিল হবে না। যাদের সাথে মিল হয়েছে তারা অবশ্যই সহমত লিখবেন। আর যদি রান্না ঠিক না হয়, লোট্টা মাছটা ভুনা ঠিক না হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাতে পারেন। আর অন্য কোনো সিস্টেমে কি আমি লোট্টা মাছটাকে যে ভুনা করতে পারতাম কিনা। তো কার কাছে কেমন লাগলো লোট্টা মাছ ভুনাটা, মাংস রান্নার কালারটা, দেন হচ্ছে এক এক করে গ্রাম থেকে ডিম আনা, সেই ডিমের যে অপশনটা কিভাবে এনেছিলাম সেটাও আমি শেয়ার করেছি। মাংসগুলো যখন সিদ্ধ হলো সেটাকে একটু ভেরেস্তা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমি হাতে মশলা দিয়ে দেন কষিয়ে পরে হচ্ছে পানি দিয়েছি, একসাথে আমি ওভাবে দিই নাই। এদিকে হচ্ছে একটু খিচুড়ি রান্না করেছিলাম আধা কেজির মতো। তো এখন হচ্ছে খিচুড়ির সাথে যে মাংসটা রান্না করেছিলাম মহিষের মাংস, তো তা হচ্ছে একটু মিক্সড করে দিচ্ছি ভুনা খিচুড়ির মতো করে। আর হচ্ছে বোম্বাই মরিচের আচার দিয়ে দিব, তারপর হচ্ছে ঘি দিয়ে দিব, একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে হচ্ছে খিচুড়িটাকে আবার একটু গরম করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে, একটু লেটকা খিচুড়ির মতো না, লেটকা খিচুড়িটা তো আরেকটু মানে পানি পানি থাকে, তো এটা হচ্ছে একদম ভুনা, যেহেতু আমি নামানোর পরপর বাড়তে বাড়তে আবার হচ্ছে একটু শক্ত হয়ে যাবে। তো ভুনা খিচুড়ির মতো হচ্ছে খিচুড়িটা করে নিচ্ছি, যেহেতু খিচুড়ি আধা কেজি পরিমাণ চালের খিচুড়ি আমরা রান্না করেছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে মহিষের মাংস অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেক মহিষের মাংস হচ্ছে রাতের জন্য রেখে দিলাম। আর এই তো খিচুড়ি রান্নাটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি, খিচুড়ি রান্না, মহিষের মাংস রান্না, তারপরে হচ্ছে লোট্টা মাছ ভুনা। আর ওদিকে হচ্ছে একটু লতি কেটে নিচ্ছি, লতিটা আমি অল্প পরে শেয়ার করছি কিভাবে লতিটা কাটাকাটি করছি বা কি সিস্টেমে লতি কাটতে এতটা বিরক্ত লাগে, কারো কোনো ধারণা থাকলে অবশ্যই দিবেন। ওই যে বললাম ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর এগুলো হচ্ছে আজকে গ্রাম থেকে পাঠিয়েছিল লতি,
তো লতিটা আমি শেয়ার করিনি এতক্ষণ পর্যন্ত, যেহেতু ডিম এনেছিল, ডিমের গল্প করতে করতে আর লতির কথা বলা হয়নি। আর হচ্ছে গ্রাম থেকে 12 মাসি কাঁঠাল বলা হয়, 12 মাসি কাঁঠাল পাঠানো হয়েছে, তো সেই কাঁঠালের কিছু খাওয়া হয়েছে, বিচিগুলো রেখে দিচ্ছি যত্ন করে ভর্তা করার জন্য। আর এদিকে হচ্ছে বাচ্চারা মাঝে মাঝে ওই যে ভাত খেতে বসলে কাঁঠালের কোষের যে রসটা, ওই রসটাই ওরা খেতে পছন্দ করে দুধ দিয়ে, তো ওভাবে আবার খেলে ওদের নাকি অ্যাসিডিটি প্রবলেম হয়, সেই জন্য হচ্ছে ওরা খেতে চায় না। তো ওদের জন্য হচ্ছে রসটা নিয়ে রেখে দিচ্ছি খাবার টেবিলে, যাতে সাথে সাথে সার্ভ করতে পারি। তো খিচুড়ি রান্নার সাথে একটু ডিম হলে ভালো হয়, যেহেতু বোম্বাই মরিচের আচার দিয়ে হচ্ছে খিচুড়ি করেছি। তো খিচুড়ি, সাদা ভাত, ডাল, লোট্টা মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ কাটা, লেবু কাটা, শশা কাটা, কাঁঠাল, সব কিছু মিলিয়ে আজকে আমার বাসার পরিবেশটা যেই ধরনের ছিল, জাস্ট সবার সাথে একটু করে শেয়ার করা। তো সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।